নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। জিওপলিটিক্স এবং জাতীয় রাজনীতির ময়দানে কোনো কিছুই কোনোদিন দুর্ঘটনাবশত ঘটে না। যখনই কোনো দেশের রাস্তায় হঠাৎ করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, ছাত্র আন্দোলনের নামে উস্কানি দেওয়া হয় এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের আগুন জ্বালানোর চেষ্টা হয়, তখন বুঝতে হবে এর পেছনে কোনো বড় ইনফরমেশন ওয়ারফেয়ার বা গভীর চক্রান্ত কাজ করছে। দেশকে ভেতর থেকে দুর্বল করার এই চেষ্টা নতুন কিছু নয়, কিন্তু এই মুহূর্তে ভারতে যা ঘটছে তা কোনো সাধারণ বিক্ষোভ নয়। একদিকে একটি পুরনো অ্যান্টি ইন্ডিয়া ইকোসিস্টেম সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে, আর অন্যদিকে ভারত সরকার এমন এক অদৃশ্য চাল চালছে যা দেশের ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে চলেছে। আজ আমরা কোনো কাল্পনিক কথা বলবো না, আজ আমরা কথা বলবো নিটল বাস্তব এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি ও সিস্টেমেটিক রিফর্ম নিয়ে। কিভাবে এই সমস্ত রাজপথের বিশৃঙ্খলাকে ব্যবহার করে দেশের ইতিহাস ও শিক্ষা ব্যবস্থার এক ঐতিহাসিক পরিবর্তন আনা হচ্ছে, সেটাই আজ খুলে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার চিন্তাধারা বদলে দেবে। রাজধানী দিল্লির রাজপথ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্ম গত কয়েকদিন ধরে উত্তাল। ছাত্র স্বার্থ এবং পরীক্ষা ব্যবস্থার অসন্তোষকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন এক ভিন্ন রূপ ধারণ করেছে। রাস্তায় গাড়ি ভাঙচুর, পাথর ছোড়া এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারকে লক্ষ্য করে অভদ্র ভাষায় আক্রমণ করার মতো একাধিক ভিডিও আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে যে সরকার পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়েছে, কিন্তু ঠিক এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রী কোনো ঐতিহ্যবাহী টিভি চ্যানেল বা সাংবাদিক সম্মেলন ব্যবহার না করে গভীর রাতে সরাসরি ইনস্টাগ্রামে একটিমাত্র 3 মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেছেন। আর সেই বার্তা আসার পরপরই রাজপথে বড় বড় আন্দোলনকারীরা পেছন হাঁটতে শুরু করেছে। সরকার এখন শান্তি সূচকভাবে প্রতিবাদকারীদের আলাদা করে চিহ্নিত করছে এবং উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার পথ পরিষ্কার করছে। আসল খবরটি তো শুনলেন, এবার নিজেদের মনকে কয়েকটি সহজ ও সোজা প্রশ্ন করুন। প্রশ্ন নাম্বার 1, সরকার কি সত্যি দুর্বল, নাকি রাজপথের এই বিশৃঙ্খলাকে ব্যবহার করে সরকার এমন কিছু করার সুযোগ পাচ্ছে যা গত 7 দশকে কোনো সরকার করতে পারেনি? প্রশ্ন নাম্বার 2, কেন প্রধানমন্ত্রী দেশের সমস্ত বড় মেইনস্ট্রিম মিডিয়াকে এড়িয়ে গিয়ে সরাসরি দেশের যুব সমাজের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ স্থাপন করলেন? প্রশ্ন নাম্বার 3, যে আন্দোলনকে কেন্দ্র করে দেশের আন্তর্জাতিক ছবি নষ্ট করার চেষ্টা হচ্ছিল, সেই আন্দোলন কিভাবে হঠাৎ করে সরকারের জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হলো? এই প্রশ্নগুলোর উত্তর যখন আপনি পাবেন, তখন বুঝবেন রাজনীতি ও জিওপলিটিক্সের এই দাবার চাল কতটা গভীর তৈরি করা হয়েছে। আমরা সবাই জানি, গত কয়েক বছর ধরে যখনই ভারতে কোনো বড় পরিবর্তন বা পলিসি রিফর্ম আনার চেষ্টা হয়েছে, তখনই একটা নির্দিষ্ট গোষ্ঠী দেশের মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে, সেটা শিক্ষাক্ষেত্র হোক কিংবা নিরাপত্তা ক্ষেত্র। কিন্তু এবার ভারত সরকারের স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ ছিল সম্পূর্ণ আলাদা। যখন সমস্ত বিরোধী শক্তি ও বিদেশ থেকে পরিচালিত ইকোসিস্টেম ভেবেছিল যে তারা সরকারকে ঘিরে ফেলেছে, ঠিক তখনই এক অভূতপূর্ব কৌশল নেওয়া হয়। প্রধানমন্ত্রী কেন সাধারণ প্রেস মিট বা সংসদে কোনো লম্বা ভাষণ দিলেন না? কেন তিনি ইনস্টাগ্রাম রিলের মাধ্যম বেছে নিলেন? এর পেছনের মূল কারণ হলো ডাইরেক্ট কমিউনিকেশন। আধুনিক যুগে দেশের 70% যুব সমাজ আজ প্রচলিত খবর দেখে না, তারা সরাসরি ডিজিটাল মাধ্যমে সংযুক্ত। প্রধানমন্ত্রী বিকারগ্রস্ত মধ্যস্থতাকারী সংবাদ মাধ্যম এবং বিরোধীদের বয়কট করে সরাসরি দেশের আসল স্টেক হোল্ডার বা ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছেন। মাত্র 3 মিনিটের এক বার্তায় তিনি দুটো কাজ করলেন। প্রথম, আসল পরীক্ষার্থী ও শান্তিকামী তরুণদের সুরক্ষার আশ্বাস দিয়ে আন্দোলন থেকে সরিয়ে নিলেন। 2, এর ফলে রাজপথে যারা রয়ে গেল তারা কোনো সাধারণ ছাত্র নয়, তারা হলো সেই সমস্ত এক্সট্রিমিস্ট এলিমেন্ট বা রাজনৈতিক ক্যাডার যাদের একমাত্র উদ্দেশ্য ছিল দেশ জুড়ে অরাজকতা তৈরি করা। সরকার যখন এই পার্থক্যটা পরিষ্কার করে দিল, তখনই বিরোধীদের পাতা পুরো ট্র্যাপ উল্টে গেল তাদের নিজেদের ওপর। এবার আসা যাক সেই নির্মম বাস্তব সত্যে, যা সাধারণ সংবাদ মাধ্যম হয়তো গভীর বিশ্লেষণ করে আপনার সামনে তুলে ধরবে না। যদি আপনারা রাজপথের এই আন্দোলনকারীদের ভিড়টাকে খুব সূক্ষ্মভাবে অ্যানালাইজ করেন, তবে চোখ খুলে যাবে। যে ছাত্ররা সত্যিই দিনরাত এক করে পড়াশোনা করছে,
যাদের স্বপ্ন দেশের সেবা করা বা একটি উজ্জ্বল ক্যারিয়ার তৈরি করা, তারা কখনো নিজের দেশের কোটি কোটি টাকার জাতীয় সম্পত্তি নষ্ট করবে না। তারা কখনো দেশের প্রধানমন্ত্রী বা তার প্রবীণ পরিবারকে রাস্তায় দাঁড়িয়ে এমন কুরুচিকর ভাষায় গালিগালাজ করতে পারে না। তাহলে প্রশ্ন হলো, রাজপথে টায়ার জ্বালানো, পাথর ছোড়া এবং সরকারি গাড়িতে আগুন লাগানো এই মুখ ঢেকে রাখা লোকগুলো আসলে কারা? এখানেই ফুটে উঠছে সেই ভয়ঙ্কর ডিপ স্টেট ইকোসিস্টেমের প্রকৃত রূপ। বিগত কয়েক বছরে ভারত সরকার অত্যন্ত কঠোরভাবে এমন শত শত দেশবিরোধী তথাকথিত এনজিও এবং ছদ্মবেশী মানবাধিকার সংস্থা FCRA লাইসেন্স বাতিল করেছে। এর ফলে বিদেশ থেকে কোটি কোটি টাকার যে অবৈধ ফান্ডিং বা ফরেন ফান্ডিং ভারতে আসতো তা রাতারাতি বন্ধ হয়ে গেছে। ফান্ডের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এই অশুভ শক্তির অস্তিত্ব আজ চরম সংকটে। এরা দীর্ঘদিন ধরে দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের ঘাঁটি বানিয়ে তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে এসেছে এবং ভারতের বিরুদ্ধে এক বিষাক্ত অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করেছে। আজ যখন এদের স্থায়ী দোকান বন্ধ হওয়ার মুখে, তখন এরা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। এদের সাথে হাত মিলিয়েছে আন্তর্জাতিক স্তরের কিছু স্বার্থান্বেষী সংস্থা, প্রতিবেশী দেশের পেড এজেন্টস এবং ভারতের ডেমোগ্রাফি বদলে দেওয়ার অবৈধ অনুপ্রবেশকারীরা। এরা খুব ভালো করেই জানে সরাসরি সামরিক বা অর্থনৈতিক ক্ষেত্রে ভারতকে রোখা এখন অসম্ভব। তাই ভারতের অভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করে দেশকে ভেতর থেকে জরাজীর্ণ করাই এদের শেষ অস্ত্র। তারা ভেবেছিল রাস্তায় কয়েকটা বাসে আগুন ধরালেই আর সেই ধ্বংসলীলার ছবি আন্তর্জাতিক মিডিয়ায় পাঠিয়ে বিশ্বমঞ্চে ভারতকে হেয় করলেই ভারত সরকার ভয়ে ব্যাকফুটে চলে যাবে। তারা চেয়েছিল সরকারকে এমন এক পরিস্থিতিতে ফেলতে যেখানে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে আর এরা রাজপথে শহীদ আর লাশ পেয়ে দেশ জুড়ে গৃহযুদ্ধে ছড়িয়ে দিতে পারবে। কিন্তু ভারত সরকার এবার কোনো তাড়াহুড়ো বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেয়নি, কারণ জিওপলিটিক্স ও রাজনীতির এই দাবার বোর্ডে রাগের কোনো স্থান নেই। এখানে দরকার পড়ে ঠান্ডা মাথার কৌশল। ঠিক যেমনভাবে অতীতে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যে বিশৃঙ্খলাকারীদের আসল চেহারা জনতার সামনে তুলে ধরতে সরকার কিছুটা সময় দিয়েছিল, ঠিক একই স্ট্র্যাটেজিক পলিসি এবার নেওয়া হয়েছে। সরকার ইচ্ছাকৃতভাবেই প্রথমে বল প্রয়োগ করেনি। একেই বলে মেপে নিয়ে ফাঁদে ফেলা। প্রথমে সাপকে গর্ত থেকে বের হতে দিতে হয়, যাতে তার বিষাক্ত ফনা ও আসল রূপ পুরো দেশ নিজের চোখে দেখতে পারে। যখন সারা দেশের মানুষ নিজের চোখে দেখে নিল যে শিক্ষার আন্দোলনের নামে আসলে কোনো রাজনৈতিক এজেন্ডা এবং দেশবিরোধী চক্রান্ত চালানো হচ্ছে, ঠিক তখনই জনমত সম্পূর্ণভাবে সরকারের পক্ষে চলে এলো। আর এখন যখন এদের মুখের সমস্ত মাস্ক খসে পড়ছে, তখন এই পুরো ইকোসিস্টেম এবং তাদের মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে চূড়ান্ত সিস্টেমেটিক অ্যাকশন ও প্রশাসনিক চিরুনি অভিযান চালানোর পথ 100% পরিষ্কার হয়ে গেছে। এখন মূল প্রশ্ন হলো, এই পুরো পরিস্থিতি থেকে ভারতের লাভ কি হচ্ছে? এটি হলো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বহু বছর ধরে ভারতের এডুকেশন সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে দেশের আসল বীরদের ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছিল। মুঘল আক্রমণকারী ও ব্রিটিশ শাসকদের মহান করে দেখানো হয়েছিল, আর আমাদের নিজস্ব সংস্কৃতি, সংস্কৃত ভাষা, বেদ, উপনিষদ এবং আসল স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে কোণঠাসা করা হয়েছিল। এর ফলে এমন এক মানসিকতা তৈরি হয়েছিল যা দেশকে ভেতর থেকে দুর্বল করে রাখছিল। সরকার গত কয়েক বছর ধরে নতুন শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু যখনই এই পরিবর্তন আনার চেষ্টা হয়েছে তখনই বিরোধী শক্তিগুলো আড়ালে গিয়ে বাধা তৈরি করেছে। কিন্তু আজকের রাজপথের অসন্তোষের সুবিধা নিয়ে সরকার এখন বলছে, আপনারা তো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলেন, আপনারা তো স্বচ্ছতা চেয়েছিলেন, এবার আমরা আমূল পরিবর্তন নিয়ে আসব। এখন যে এডুকেশন রিফর্ম বা শিক্ষা সংস্কার আসবে, সেখানে কোনো মধ্যস্থতাকারী কোচিং মাফিয়াদের স্থান থাকবে না। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ লিক প্রুফ এবং ডিজিটাল করা হবে। পাঠ্যপুস্তকের থেকে সেই সমস্ত বিকৃত ইতিহাস মুছে ফেলা হবে যা আমাদের দাসত্বর মানসিকতাকে শেখাতো। তার পরিবর্তে যুক্ত করা হবে স্কিল বেসড এডুকেশন, স্বদেশী জ্ঞান বিজ্ঞান এবং ভারতের পরাক্রমশালী ইতিহাস। আন্দোলনকারীরা সংস্কার চেয়েছিল, কিন্তু সরকার এখন এমন এক বিপ্লব আনতে চলেছে যা এই সমস্ত ভারত বিরোধী ইকোসিস্টেমের ভিত নড়িয়ে দেবে। বন্ধুরা, বিষয়টিকে শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে রয়েছে একটা বিরাট জিওপলিটিক্যাল কনটেক্সট। আজ ভারত বিশ্বমঞ্চে এক অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে উঠে দাঁড়াচ্ছে।
ভারত যখন নিজস্ব শক্তিতে গ্লোবাল সাপ্লাই চেন নিয়ন্ত্রণ করে, যখন ভারত বিশ্বের অন্যতম বড় ডিফেন্স পাওয়ার হয়ে ওঠে, তখন বিশ্ব রাজনীতির কিছু বড় শক্তি কখনোই চায় না যে ভারতের অন্দরে শান্তি বজায় থাকুক। তারা চায় ভারত সবসময় গৃহবিবাদে আটকে থাকুক। আপনারা ভেবে দেখুন, যে সরকার আর্টিকেল 370 মতো ঐতিহাসিক ভুল সংশোধন করে দিল, যে সরকার দেশের 100 বছরের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্য রাম মন্দির পুনরুদ্ধার করলো, সেই সরকার রাজপথের সামান্য কিছু বিশৃঙ্খলাকারীদের ভয় পাবে? একদমই নয়। চীন থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে শৈশব থেকেই তাদের নাগরিকদের মনে জাতীয়তাবাদ ও রাষ্ট্রভক্তি শেখানো হয়, কিন্তু ভারতে এতদিন তার উল্টোটা শেখানো হয়েছিল। এখন সময় এসেছে সেই মানসিকতাকে ভাঙার। ভারত সরকার খুব ভালো করেই জানে যে যদি ভারতকে একটি গ্লোবাল সুপার পাওয়ার বানাতে হয়, তবে আগে দেশের শিক্ষা ব্যবস্থাকে এবং দেশের যুব সমাজকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে। আর সেই কাজটাই এখন শুরু হয়েছে। রাজপথের প্রতিটি পাথর ছোড়ার উত্তর দেওয়া হচ্ছে দেশের প্রশাসনিক ও শিক্ষাগত কাঠামোর রূপান্তরের মাধ্যমে। তাই পরিশেষে আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত উস্কানিমূলক ভিডিও আপনারা দেখছেন, সেগুলোতে বিভ্রান্ত হবেন না। যে শোরগোল আপনারা শুনছেন তা আসলে একটি ধ্বংস হয়ে যাওয়া পুরনো সিস্টেমের শেষ চিৎকার। ভারত আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সামরিক বিশৃঙ্খলা দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই সমস্ত কিছুর পর যে নতুন ভারতের জন্ম হতে চলেছে, সেখানে কোনো দুর্নীতিবাজ মাফিয়া, কোনো নকল ন্যারেটিভ আর কোনো ভারত বিরোধী শক্তির স্থান থাকবে না। আপনাদের কি মনে হয়, ভারতের শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তনের ধাক্কা কি ভারতকে বিশ্বের দরবারে আরও শক্তিশালী করে তুলবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যদি আমাদের এই বিশ্লেষণাত্মক ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্য তুলে ধরতে সাহায্য করুন। আর জাতীয় নিরাপত্তা ও জিওপলিটিক্সের এমন সব জটিল বিষয়ের সত্য উন্মোচন দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।